রাত এখন 2:04। নোয়াখালীর মাহাদীপুর শহরের হাইওয়ে ধরে হাঁটছি আমি। পরনে রয়েছে একটি প্যান্ট ও একটি শার্ট, হাতে রয়েছে একটি কালো ঘড়ি, প্যান্টের পকেটে রয়েছে একটি মোবাইল। হেঁটে চলেছে আনমনে, গন্তব্য কোথায় জানি না। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে দেখতে পেলাম একটি টুল। সেখানে গিয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম আমার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের মুহূর্ত। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল আমার বরাবর বিয়ের হলুদের দিন। আমি আমার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি, ঠিক তখন একটি গাড়ি আসলো বরের বাড়ির পক্ষ থেকে। গাড়ি থেকে একে একে সব মেয়ে নামতে ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো ছেলে আসেনি। গাড়ি থেকে সব মেয়ে নামা শেষে একটি মেয়ে নামলো, যাকে দেখে আমি ক্রাশ নামক বাসটা খাইলাম। আমি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি তা বুঝতে পেরে আমার সামনে এসে তুড়ি বাজিয়ে রাগে কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার, এরকম করে কি দেখেন? আপনাকে? কি? না মানে আপনাকে যদি আর আমার আশেপাশে দেখি তাহলে আপনার খবর আছে। বলে মেয়েটি সেখান থেকে হনহন করে চলে গেল। আর আমি তার চলে যাওয়া দেখছিলাম এক মনে। তখনই পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মারলো। পিছনে তাকে দেখে হারামিগুলো, কি হলো, এরকম ধাক্কা দিলি কেন? কি বেশালা, এরকম কি দেখোস? কয় কি দেখি? আমরা দেখছি কিন্তু। দেখছি আম্মা, আজে বাজে কথা বলবি না। আর তোরা কি দেখছস? তুই যা দেখছস আমরাও তা দেখছি। দেখ, নজর দিবি না একদম, কেন? কারণ ওটা তোর ভবিষ্যৎ ভাবি। ভালো। এখন চল, আপুর হলুদ মনে হয় শুরু হয়ে গেছে। অতঃপর আমরা সেখান থেকে সবাই চলে আসি। এসে দেখি আপুকে স্টেজে বসানো হয়েছে। আমি যখনই আপুর কাছে যাব তখনই কোথা থেকে যেন মেয়েটা এসে আমার সামনে এসে দাঁড়ালো। এই, আপনাকে বললাম না আপনি আমার আশেপাশে আসবেন না। আমার বয়ে গেছে আপনার আশেপাশে থাকার জন্য। আমি তো আমার কথাগুলো ভাবতে ভাবতে কানে ভেসে আসলো সুন্দর করে আজানের ধ্বনি। আমি উঠে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে বের হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:30। ক্ষুধাও লেগেছে, কিন্তু এত সকালে হোটেল বা রেস্টুরেন্ট খোলা পাবো না। তাই গন্তব্যহীন সামনের দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর চায়ের দোকান দেখতে পেলাম, তাই আমি সেখানে গেলাম। মামা, 1 কাপ চা দেন তো। বসেন, দিচ্ছি। তারপর দোকানদার চা নিয়ে গেল। আমি চায়ের সাথে একটু বিস্কুট খেলাম। তারপর দোকানদারের চায়ের বিল দিয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। তখন মাথার ভিতর শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় যাব, কি করব, কি খাবো। এইসব প্রশ্ন মাথায় নিয়ে হাঁটছি আনমনে। তখন আমার মনে পড়লো ছোট আব্বুর কথা। তাদের সাথে আমার পরিবারের কোনো যোগাযোগ নেই, কিন্তু কেন নেই সম্পর্কটা সেটা আব্বুকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। কিন্তু আমার সাথে তাদের যোগাযোগ আছে। তাদের বাড়ি হচ্ছে ভোলায়। আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবা সেই কাজ। একটি বাসের টিকিট কেটে নিলাম লঞ্চ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দিল, আর আমি আবার ডুব দিলাম অতীতের স্মৃতিগুলোতে। ফ্ল্যাশব্যাক। আমার বয়ে গেছে আপনার আশেপাশে ঘুরঘুর করার জন্য। আমি তো আমার বোনের কাছে যাচ্ছি। কে আপনার বোন? আপনারা যার গায়ে হলুদ নিয়ে এসেছেন সে আমার বোন। কি? আপনি আপুর ভাই? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না। তারপর সেখান থেকে চলে আসলাম আপুর কাছে। আপুর গায়ে হলুদ প্রায় শেষের দিকে। সবাই অনেক মজা করছে, আর আমি একদিনে সে মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন আমার গায়ে আলতো করে হাত রেখে কিছু একটা লাগিয়ে দিয়ে গেল। হাত দিয়ে দেখি হলুদ। আমার মাথা রাগ চরম পর্যায়ে চলে গেছে। রেগে গিয়ে, কোন শালারে? আর বলতে পারলাম না। পিছন ফিরে দেখি একজনকে। দেখে আমার রাগটা একেবারে পানি হয়ে গেল। সে আর কেউ নয়, সে হলো সে মেয়েটি। মেয়েটার হাসি দেখে আরো বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি তার প্রতি। তখন মেয়েটি বলে, কি তারপরে কি? না কিছু না। তা আপনি এখানে কি করছেন? সবাই মজা করছে, সেখানে চলেন। না, আমার সেসব ভালো লাগে না। তাহলে আমার দিকে তাকিয়েছিলেন কেন? কই, আমি আপনার দিকে তাকিয়েছিলাম? সে যাই হোক, আমি নাদিয়া, আপুর বর আমার কাছিন। আমি নাহিদ, বাকিটুকু আপনি জানেন। আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই তো সুযোগ তোমার সাথে প্রেম করার। অবশ্যই, কিন্তু তুমি করে বলতে হবে। হুম। তারপর শুরু হলো আমাদের বন্ধুত্ব। আর দেখতে দেখতে আপুর হলুদ শেষ, আর বরপক্ষে সবাই চলে গেল। পরের দিন দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। আপুর সাথে আমিও গেলাম শ্বশুর বাড়ি। অবশ্য আমি আসতাম না যদি নাদিয়া না থাকতো। আপুর শ্বশুর বাড়ি এসে যে যার যার মতো চলে গেল। এখন শুধু আমি আর নাদিয়া আছি। আমি মনে মনে ভাবছি এই সুযোগে নাদিয়াকে আমি প্রপোজ করব। নাদিয়া, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। চল, পাশে একটা ছোট্ট নদী আছে, সেখানে যাব। তারপর আমরা চললাম নদীর দিকে এবং কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম। নদীর পাড়ে সুন্দর ঠান্ডা বাতাস বইছে, আর কিছুটা দূরে একজন ফুল বিক্রি করছে। নাদিয়া, আমি একটু আসতেছি, তুমি বসো। তাড়াতাড়ি এসো। এই যাবো আর আসবো। সেখান থেকে চলে আসলাম ফুলের কাছে, আর সেখান থেকে একটা ফুল নিয়ে নাদিয়ার কাছে গিয়ে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম।
কি দিয়ে শুরু করবো জানি না। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালো লাগে, তারপর সেখান থেকে তোমার সাথে বন্ধুত্ব করে কথা বলি, আর সেখানেও ভালো লাগে। আর তুমি চলে যাওয়ার পর তোমার সাথে কথা বলতে না পেরে কী রকম লাগছিল তা আমি নিজেও জানি না। তখন বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবে কি তোমাকে ভালোবাসার সুযোগ? দেবে কি তোমার হাতে হাত রেখে চলার সুযোগ? দেবে কি তোমার বাচ্চার বাবা হওয়ার সুযোগ? পরিশেষে বলতে চাই, আই লাভ ইউ। আই লাভ ইউ নাদিয়া। ডু ইউ লাভ মি? আমিও তোমাকে গতকালকে দেখার পরে ভালো লাগে। সে ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। আই লাভ ইউ। আই লাভ ইউ নাহিদ। তারপর আমি নাদিয়াকে নিজে বাহুডে আবদ্ধ করে নিলাম। সেখানে আমরা আরও কিছুক্ষণ সময় কাটালাম। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি অনুভব করলাম কে যেন আমার পাশ থেকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখি বাসের কন্ডাক্টর। মামা চলে এসেছি, নেমে পড়ুন। গাড়ি থেকে নেমে চলে আসলাম লঞ্চ ঘাটে। সেখান থেকে ভোলার একটি টিকিট নিলাম। অনেক হয়তো ভাবছেন আমার কাছে টাকা আসলো কোথা থেকে। আসলে আমার বিকাশে 15,000 টাকা ছিল, সেখান থেকে খরচ করতেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 27 বাজে, আর 2 মিনিট পর লঞ্চ ছাড়বে। তাই আমি উঠে পড়লাম আর গিয়ে বসলাম নিজের ছেটে। কিছুক্ষণ পর লঞ্চ ছেড়ে দিল। সে ছুটে চলছে আপন গন্তব্যে, আর আমি ছুটে চলেছি গন্তব্যহীন রাস্তায়। কিছু দূর যাওয়ার পর মাথার ভেতর উঁকি দিল আমার সেই অতীত। তাই আবার ডুব দিলাম তাতে। ফ্ল্যাশব্যাক। আমরা দুজন নদীর পাড়ে আরও কিছুক্ষণ থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে নাদিয়া আমাকে একটি রুম দেখিয়ে দিল। আমি সে রুমে চলে গেলাম আর নাদিয়া নিজের রুমে। আমি রুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নাদিয়া আমার রুমে। তাকে দেখে যে চিৎকার করতে যাব তখনই সে আমার মুখ চেপে ধরলো, কারণ আমার পরনে ছিল একটিমাত্র টাওয়াল। এই, চিল্লাবে না। তুমি এখানে কি করছো? তোমাকে ডাকতে এসেছিলাম। এসে দেখে তুমি ফ্রেশ হচ্ছ, তাই বসেছিলাম। আমি কি জানি তুমি এভাবে আসবে? তুমি কিছু দেখোনি তো? আমার জিনিস আমি দেখলে সমস্যা কি? কি? আমার সব শেষ। আমি এখন মুখ দেখাবো কি করে? এই, ন্যাকা কান্না বন্ধ করো তোমার। আমি কিছু দেখিনি। সত্যি তো? বাবা, সত্যি। এখন তুমি যাও। কেন? আমি থাকলে সমস্যা নাকি? হুম। যাচ্ছি বাবা, এত রাগ করার কি আছে? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, সবাই বসে আছে। যাও। নাদিয়া চলে গেল আর আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখে সবাই বসে আছে আমার জন্য। বুঝি না আমাকে ছাড়া তাদের খাবার খেতে কোনো সমস্যা হবে নাকি। তারা তো প্রতিদিন খায়, আর আমি তো একদিনে অতিথি মাত্র। সে যাই হোক, আমি গিয়ে নাদিয়ার পাশে বসলাম। এমা, সবাই আমার দিকে এরকমভাবে তাকাচ্ছে কেন? যেন কোনো এলিয়েন এসে বসেছে নাদিয়ার পাশে। নাদিয়া, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? যেন মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। তুমি এত জায়গা ছেড়ে আমার পাশে বসেছো তাই। আর আমার পাশে আপু ছাড়া যে বসে তাকে আমি নাক ফাটিয়ে দেই। তাহলে এখন আমারও নাক ফাটিয়ে দিবে নাকি? হারে না, তোমাকে কিচ্ছু করব না। তারপর সবাই খাওয়া শুরু করলাম। খেয়ে যে যার রুমে চলে গেলাম। দেখতে দেখতে প্রায় রাতটা শেষ হয়ে গেল। আজ আপুকে নিয়ে যাব আমরা। দুপুরে আব্বু ভাইয়া সবাই চলে এসেছে। আর বিকেলবেলা আপুকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। সাথে নাদিয়াও এসেছে। নাদিয়াকে আপু একটি রুম দেখিয়ে দিল, আর আমি আমার রুমে চলে গেলাম। তখন পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হলো রাত 12টায়। হঠাৎ নাদিয়া আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। তখন আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম। কি ব্যাপার নাদিয়া, তুমি এত রাতে, তাও আবার দরজা লাগিয়ে দিলে কেন? নাদিয়া কোনো কথা না বলে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, আর বলতে লাগলো, তুমি আমাকে মাফ করে দিও। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? নাদিয়া কোনো কথা না বলে তার হাতের উপর থেকে জামা ছিঁড়তে লাগলো, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাড়ির সবাই প্রায় ঘুমিয়েছিল, কিন্তু নাদিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে আসলো আমার রুমে, আর এসে আমার দরজা ধাক্কাতে লাগলো। নাহিদ, কি হয়েছে? দরজা খোল। আমার তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। নাদিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সবাই ভিতরে চলে আসলো। নাদিয়া আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাইয়া, নাহিদ আমাকে। আর বললো না, আব্বু এসে আমার গালে কষিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তুই আমার ছেলে, এই কাজ করতে পারলি? আব্বু, বিশ্বাস করো, নাদিয়া মিথ্যা বলছে। কে মিথ্যা বলছে? নাদিয়ার? তার চোখের পানি কি মিথ্যা? তার গায়ে আঁচড় কি মিথ্যা? তোকে তো আমার ভাই হিসেবে পরিচয় দিতেও লজ্জা করছে। বিশ্বাস করো ভাইয়া। তোর ওই অপবিত্র মুখে ভাইয়া বলে ডাকবি না। আপু, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। আপু কোনো কথা বলছে না। তুই আজকে এই মুহূর্তে এই বাড়িতে ছেড়ে চলে যাবি, আর কখনো যেন তোকে এই বাড়িতে না দেখি। কি বলছো আব্বু? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? তাহলে নাহিদ থাকবে কোথায়? আমি ঠিকই বলছি। কি হলো, তুই এখনো যাচ্ছিস না কেন? নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তা লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি।
আর একটা কথা, তোমরা আমাকে বিশ্বাস করলে না তো, একদিন সবাই সত্যিটা জানতে পারবে, কিন্তু সেদিন আমাকে পাবে না তোমরা। আমি যাওয়ার আগে নাদিয়ার কাছে গিয়ে বললাম, কি দোষ ছিল নাদিয়া তোমাকে ভালোবেসে? তোমাকে ভালোবেসে যদি দোষ হয়ে থাকে তাহলে সেদিন বলোনি কেন? আর তুমি আমাকে যে মিথ্যা অপবাদটা দিলে তার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। এখন থেকে তোমার জন্য এই মনে ভালোবাসা থাকবে না, কেবল থাকবে ঘৃণা। ভালো থেকো। তারপর সেখান থেকে শুধু আমার মোবাইলটা নিয়ে চলে আসলাম। সেদিন বাড়ির কিছুই নেইনি, কারণ যে বাড়ির লোক আমাকে বিশ্বাস করতে পারে না সে বাড়ির কোনো কিছু আমার দরকার নেই। অতবার বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপরের সবকিছু তো জানেন আপনারা। এটাই ছিল আমার অতীত। আমি লঞ্চের শিক ধরে দাঁড়িয়ে আছি, আর তখন আমার মনে পড়লো আপুর কথা। আর আপুকে ফোন দিলাম। প্রথমবার দিলেই ধরে নাই, দ্বিতীয়বার দেওয়ার সাথে সাথে ধরলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? ভালো, তোর? যেরকম থাকার কথা বলেই কান্না করে দিলাম, আর আপুও কান্না করে দিল। আপু, তুমি বিশ্বাস করো আমি এরকম কাজ করতে পারি? আমার তোর ওপর পর্যাপ্ত বিশ্বাস আছে, তুই এরকম কোনো কিছুই করতে পারিস না। ভাই, তুই বাড়িতে চলে আয়। না আপু, আমি আর ওই বাড়িতে যাব না যে বাড়িতে তার ছেলেকে বিশ্বাস করে না। আচ্ছা আপু, আমি কি নাদিয়াকে ভালোবেসে ভুল করেছিলাম? না, তোর কোনো ভুল নেই। আর আমার মনে হয় নাদিয়া তোকে ইচ্ছে করে এসব করেছে। সে যেভাবেই হোক আমাকে আর তোমরা দেখতে পাবে না। চলে যাব বহুদূর, যেখানে থাকবে না কোনো বিশ্বাসঘাতক, যেখানে থাকবে না কোনো ধর্ষক নামক ব্যক্তি। ভালো থেকো আপু। আর যদি পারো তোমার এই ভাইকে ক্ষমা করে দিও। আপুকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিলাম। কিছুক্ষণ পরে লঞ্চ ভিড়ল ইলিশিয়া ঘাটে এবং সবাই আস্তে আস্তে নেমে পড়লো, সাথে আমিও। এবং একটি গাড়ি নিয়ে চললাম ছোট আব্বুর বাড়ির সামনে। বাড়ি থেকে অবশ্য আমি অবাক হলাম না, কারণ আমি আরও একবার এসেছিলাম, অবশ্য বাড়ির সবার অগোচরে। কলিং বেলে চাপ দেওয়ার কিছুক্ষণ পরে ছোট আব্বু দরজা খুলে দিল। ছোট আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরলো। কিরে নাহিদ, আজ এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আসলে আম্মু, মনে তো প্রতিদিনই পড়ে, কিন্তু আসতে পারি না। আজ একটা মিথ্যা অপবাদ নিয়ে এসেছি তোমাদের বাড়িতে। ছোট আম্মুকে আমি আম্মু বলে ডাকি, কারণ আমার আম্মু নেই তাই। আর আম্মু আমাকে তাদের ছেলেদের একজন ভাবে। আম্মুরও 4 ছেলে। আম্মু তো আমার কথা শুনে অবাক। মিথ্যে অপবাদ মানে? বলবো, সব বলবো। আগে ভিতরে যেতে দাও, নাকি বাইরে দাঁড় করে রাখবে? আম্মু বলল, ভিতরে আয়। তোর সব কথা পরে শুনবো, আগে ফ্রেশ হয়ে নে, অনেক জার্নি করে এসেছিস। তারপর আমি রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর শোয়ার সাথে সাথে ঘুমের দেশে পাড়ি দিলাম, কারণ অনেক ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। রাতে আম্মু এসে খাবারের জন্য ডেকে গেলো, আর আমিও চলে আসলাম নিচে। দেখি সবাই আছে, মানে ছোট আব্বু আর আমার 2 ভাই। আর 2জন ঢাকায় স্কয়ার কোম্পানিতে চাকরি করে, আরেকজন লন্ডনে তাদের ব্যবসা সামলায়, সাথে বউ আছে। আসসালামু আলাইকুম ছোট আব্বু। কি খবর তোর? ভালো, তোমার? ভালো। শুনলাম তুই নাকি কি মিথ্যা অপবাদ নিয়ে বাড়ি থেকে বাইরে হয়েছিস। হুম। সবটা বল। তারপর আমি সবটা বললাম। নাহিদ, তুই চিন্তা করিস, আমরা আছি তোর পাশে। আচ্ছা ছোট আব্বু, তোমাদের সাথে আমার পরিবারের কেন যোগাযোগ নেই? আব্বুকে জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। আজ তোকে সব বলবো, আগে খাবারটা খেয়ে নে। তারপর আমরা সবাই খাবার খেয়ে সোফায় গিয়ে বসলাম। তারপর ছোট আব্বু বলা শুরু করলো। তখন আমি সবেমাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখি কয়েকজন বখাটে ছেলে রাস্তায় একটা মেয়েকে ডিস্টার্ব করছে। আমি তাদের কাছে গেলাম। যারা তাকে ডিস্টার্ব করছিল তারা আমার পাড়ার। তারা আমাকে দেখে দৌড়ে চলে গেল। আর তোর আম্মুর সাথে সেদিনই আমার পরিচয় হয়। তাকে আমার খুব পছন্দ হয়েছে এবং তার সাথে বন্ধুত্ব করে ফেলি। পরে জানতে পারি সে আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ে। আমাদের বন্ধুত্ব খুব ভালোই চলছিল, কিন্তু এ বন্ধুত্ব থেকে আমরা কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছি তা আমরা নিজেরাও জানি না। তো আমাদের প্রেম ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন তোর আম্মু এসে বলে তাকে নাকি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন আমি তার আব্বুকে জানাই, কিন্তু তারা কিছুতেই রাজি ছিল না, কারণ তোর আব্বু প্রেম ভালোবাসাতে বিশ্বাসী ছিল না। পরিবার যখন মেনে না নিল, তখন আমি আর তোর আম্মু বিয়ে করার সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই দিন বিয়েও করে ফেলি। তারপর যখন আমরা 2জন যখন বাড়িতে গেলাম, তখন আমাদের 2জনকে কেউ মেনে নেয়নি। অবশ্যই ভাবি মানে তোর আম্মু মেনে নিয়েছে, কিন্তু একজনের মেনে নেওয়াতে আর কি যায় আসে? যে মেনে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে সে তো আর মেনে নেয়নি। সে ছিল তোর আব্বু। তোর আব্বুর উপর কেউ কথা বলতে পারতো না। অতঃপর তোর আব্বু আমাদের 2জনকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে জানবে তার কোনো ভাই নেই। আমরা 2জন বাড়ি থেকে চলে আসি, নেমে পড়ি আমাদের জীবন যুদ্ধে। অবশ্য তোর আম্মু তার বাড়িতেও গিয়েছিল, তারাও মেনে নেয়নি।
তারপর থেকে শুরু করি আমাদের নতুন জীবন, নতুন অধ্যায়। এই যে তুই দেখছিস বড় বড় জাহাজ, বড় বড় বাড়ি, বড় বড় দোকান, এগুলো কিন্তু আমার একার দ্বারা সম্ভব হয়নি। এগুলোর পেছনে প্রধান হাতিয়ার ছিল আম্মু। যাই হোক, এ ছিল আমার আর তোর আম্মুর অতীত। কেন আমরা বাড়ি ছাড়া হয়েছি, কেন আমার সাথে তোর আব্বু কোনো যোগাযোগ নেই। হুম হয়েছে, এবার যে যার রুমে যা, রাত অনেক হয়েছে। হুম সবাই যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে ভাবতে লাগলাম, আমি আর এই দেশে থাকবো না, যে দেশে ভালোবাসার কোনো মূল্য নেই, শুধু আছে বিশ্বাসঘাতক। তারপর আর কিছু না ভেবে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। ভোরাতে আম্মু ডাকে ঘুম ভেঙে গেল। কি হয়েছে আম্মু, এত ভোরবেলা ডাকছো কেন? আজান দিচ্ছে, আগে নামাজ পড়ে আয়, তারপর ঘুমাস। আমার আম্মুর পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। অতবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম মসজিদে। নামাজ পড়ে ছোট আব্বুর সাথে কিছুক্ষণ মর্নিং ওয়াক করে চলে আসলাম বাড়িতে। এসে রুমে গিয়ে আবার দিলাম ঘুম। 9টার দিকে আম্মু ডেকে গেল নাস্তার জন্য। তারপর গিয়ে দেখি সবাই বসে আছে। আমি যাওয়ার পর সবাই খাওয়া শুরু করলো। তখন আমি বলে উঠলাম, ছোট আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। বল। আমি চাইছি লন্ডন যেতে, সেখানে গিয়ে লেখাপড়া শেষ করব। কেন বাবা, তুই তো এখানে নোমানের সাথে পড়তে পারিস। আম্মু, যে দেশে বিশ্বাসের কোনো মূল্য নেই সে দেশে আমি থাকতে চাই না। কিন্তু তোর আগের কলেজ থেকে ছাড়পত্র লাগবে। সে আমি নিয়ে আসবো তা তুই এখন যেতে চাস? 2 দিন পর। ওকে, আমি সব ব্যবস্থা করে দিব। আসর আব্বু, আমার কিছু টাকা লাগবে মার্কেট করার জন্য। বাড়ি থেকে আসার সময় কিছু নিয়ে আসি নাই। তোর জন্য এরকম বলতে হবে নাকি? তোর যা চাই নিয়ে নে, এই ধর কার্ড। অতবার সবাই নাস্তা করে চলে গেল। আর আমি নোমানকে বললাম রেডি হতে, তাকে নিয়ে মার্কেট যাব, কারণ আমি এখানকার কিছু চিনি না। আমরা দুহার মার্কেটে চলে আসলাম আর মার্কেট করে বাড়িতে আসলাম। দেখতে দেখতে এই দিনটা শেষ হয়ে গেল। আর পরের দিন গিয়ে আমি আমার ছাড়পত্র নিয়ে আসলাম নোয়াখালী থেকে। স্যার অবশ্য দিতে চায়নি, কিন্তু আমার সমস্যার কথা বলার পর দিয়ে দিল। আজ আমি চলে যাব নিজের জন্মভূমি বাংলাদেশ ছেড়ে, কিন্তু আমার কোনো দুঃখ হচ্ছে না। যাওয়ার আগে আমার কাছে দোয়া চেয়ে নিলাম। নাহিদ, তুই সেখানে গিয়ে তোর ভাইয়া এবং ভাবির সাথে থাকবি। আমি তাদের বলে দিয়েছি, তারা তোকে নিয়ে আসবে এয়ারপোর্টে। আর নিজের যত্ন নিবি আর ভালো করে পড়াশোনা করবি। তুমি শুধু আমার জন্য দোয়া করো আম্মু। আমার দোয়া সব সময় তোর সাথে আছে। আমার কপালে একটা চুমু দিয়ে। মায়ের চুমুর স্পর্শ পেয়ে কখন যে 2 চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো বুঝতে পারিনি। এই বোকা ছেলে, কাঁদছিস কেন? জানো, আম্মু মারা যাওয়ার পর আমাকে এতটা কেউ আদর করেনি, তাই হয়তো খুশিতে চোখের জল গড়িয়ে পড়েছে। আমি কি তোর আম্মু না? তুমি তো হচ্ছ আমার দ্বিতীয় আম্মু। কপালে একটা চুমু দিয়ে তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম লঞ্চ ঘাটে। অবশ্য টিকিট ছোট আব্বু আগে থেকে কেটে রেখেছিল। লঞ্চ চলছে ঢাকার উদ্দেশ্যে, আর আমরাও চলে আসলাম ঢাকাতে। আপনারা হয়তো ভাবছেন আমরা কেন, কারণ আমার সাথে ছোট আব্বু এসেছে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য। তারপর আমরা একটা গাড়ি করে চলে আসলাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স হচ্ছে, ঢাকা টু লন্ডন বিমান যাত্রীদের বলা যাচ্ছে যে বিমানটি কিছুক্ষণ পরে টেক আপ করবে, তাই যে যার সিটে গিয়ে বসে পড়ুন। আমিও বাকিদের মতো ছোট আব্বু থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিছুক্ষণের ভিতরে বিমান টেক আপ করলো। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম লন্ডনের মাটিতে। এয়ারপোর্টের ভিতরে সকল কাজ সেরে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর দেখলাম কিছু দূরে ভাইয়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে চলে গেলাম। আমাকে দেখা মাত্র ভাইয়া এসে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছত? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। বাবা, ভাইয়াকে পেয়ে ভাবিকে ভুলে গেছো? আরে ভাবি, তোমাকে কি ভোলা যায়? তুমি হচ্ছ আমার লক্ষ্মী ভাবি। হয়েছে, তোদের ঢং দেখলে পাচ্ছি না। আমি ঢং করছি? হয়েছে, আর রাগ করতে হবে না। এখন চলো যাওয়া যাক। চলো। আমরা গাড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িটা বড় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ণতা রাখেনি তারা। 2 তলা বিশিষ্ট বাড়ি তাদের। আমরা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেলাম। আমাকে 2 তলা একটি রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানাতে গা এলিয়ে দিলাম। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে দিলাম পারে ঘুমের রাজ্যে, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ ভাবি এসে ডেকে গেল খাবারের জন্য। তারপর আমি উঠে নিচে আসলাম। দেখি ভাইয়া বসে আছে আর ভাবি খাবার সাজাচ্ছে। আমি গিয়ে ভাইয়ার পাশে একটি চেয়ার টেনে বসে পড়লাম। তারপর সবাই খাওয়া শুরু করলাম। তখন ভাইয়া বলে, নাহিদ, এখন তুই কি করবি ভাবছিস? পড়াশোনা শেষ করব। আর তোর সম্পর্কে আম্মু আমাকে সব বলেছে। দুঃখ করিস না, জীবন মানে সংগ্রাম।
জীবনে এমন অনেক বাধা আসে, তাই বলে কখনো পিছু পা হব না। তাহলে সেখানে তুই জীবিত থেকেও মরে যাবি। কখন যে চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো তা বুঝতে পারিনি। আসলে ভালোবাসা মানুষের কাছ থেকে এরকম কিছু হলে পৃথিবীর কোনো পুরুষই তা মেনে নেবে না। এই বোকা ছেলে, কাঁদছো কেন? অতীতের কথাগুলো উপরে উঠছে। সেসব কথা বাদ দে আর নতুন করে তোর জীবন শুরু কর। মনে কর নাদিয়া নামের কোনো মেয়ে তোর জীবনে ছিল না। আমি সব আবার নতুন করে শুরু করব, কিন্তু নাদিয়াকে ভুলতে পারবো কিনা জানি না। আচ্ছা ভাবি, ভালোবাসা কি এরকম কষ্ট হয়? তা জানি না, কিন্তু তুই যদি আমাকে তোর বোন মানিস তাহলে তুই নাদিয়া নামের সেই মেয়েকে আর মনে করবি না। তা তো হবে। এক বোনকে হারিয়ে এখন আরেক বোনকে পেয়েছি, তার কথা কি অমান্য করা যায়? এই তো লক্ষ্মী ছেলে। নাহিদ, তোকে কালকে এখানকার কলেজে ভর্তি করে দেব, তৈরি থাকিস। আর এই নেই, এটা রাখ, যখন যা প্রয়োজন তা নিয়ে নিবি। তারপর খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। রাতে ভাইয়াকে নিয়ে একটু শপিং করতে গেলাম, কারণ আমি এখানে কিছুই চিনি না। তাই শপিং শেষে বাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে রাতটা শেষ হয়ে গেল। সকালে ঘুমিয়েছিলাম, তখন ভাবি এসে ডাক দিল ঘুম থেকে ওঠার জন্য। ভাবি, আর একটু ঘুমাই না? না, কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে? কয়টা আর বাজবে? 6টা বা 7টা। কি 6টা 7টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9টা বাজে। তোকে না আজকে কলেজে ভর্তি করানো হবে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমার ভাইয়া বসে আছে নিচে তোমার জন্য। অতপর আরামের ঘুম হারাম করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখে ভাইয়া আর ভাবি বসে টিভিতে খবর দেখছে। আমি যাওয়ার পর সকলে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষে আমি চলে আসলাম আমার রুমে। এসে রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর ভাইয়াকে নিয়ে চলে আসলাম বাইরে। তুই এখানে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। ভাইয়া চলে গেল গাড়ি আনতে। আসলে ভাইয়ার গাড়ি দুইটা, একটা সে কাজ যাওয়ার সময় নিয়ে যায়, আর একটা বাড়িতে থাকে যদি ভাবি কোথায় যায় তাই। ভাইয়া গাড়ি নিয়ে চলে আসলো, আমিও গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছুটে চলেছে তার গন্তব্য কলেজের দিকে। 10 মিনিট পর পৌঁছে গেলাম কলেজে। আমি আর ভাইয়া গাড়ি থেকে নেমে হাঁটা ধরলাম প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে। ভাইয়া, আসতে পারি স্যার? আরে শিহাব যে, আসো, ভেতরে আসো। তুমি এখন এখানে আসতে অনুমতি লাগে নাকি? আসলে ভাইয়ার ব্যবসাটা লন্ডনে অনেক নাম আছে, তাই কম বেশি ভাইয়াকে সবাই চেনে। কি যে বলেন না স্যার, ভিতরে আসলেই অবশ্যই অনুমতি নিতে হবে, আপনি আমার গুরুজন। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো দরকার ছাড়া আসো না। স্যার, দরকার আছে বলেই তো আসলাম। তা বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে এ হচ্ছে আমার বড় ভাই, বাংলাদেশ থেকে এসেছে। আমি চাচ্ছি সে এখানে এবং এই কলেজে পড়ুক। এটা তো ভালো। তোমার সব কাগজপত্র এনেছো তো? জি স্যার। সেগুলো দাও, আর এখানে একটা স্বাক্ষর দাও। একটা কাগজ এগিয়ে দিয়ে বললাম। হ্যাঁ স্যার। তারপর আমি কাগজটা স্বাক্ষর করে দিলাম এবং স্যারকেও দিয়ে দিলাম। তা তুমি কি আজকে থেকে ক্লাস করবে? না স্যার, কালকে থেকে আসবো। ঠিক আছে, তুমি কালকে আসলে আমার সাথে দেখা করবে। হ্যাঁ স্যার। তারপর স্যার রুম থেকে চলে আসলাম। গাড়ির কাছে এসে ভাইয়া বলে, কি করবি এখন? বাড়িতে যাবি নাকি আমার সাথে যাবি? তোমার সাথে যাব। ওকে, চল। অতর ভাইয়ার সাথে চললাম তার গোডাউনে। আজকে নাকি 2 জাহাজ মাল আসবে, তাই আমি সহকারে দেখতে আসলাম। অবশ্য আমি শুনেছি ভাইয়া যখন ভাবিকে বলেছে, তখন আমি আর ভাইয়া যাওয়ার পরে ম্যানেজার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। আর স্যার, এই ছেলেটাকে, তাকে তো চিনলাম না। ও হচ্ছে আমার ভাই, বাংলাদেশ থেকে এসেছে। এখন থেকে আমাদের সাথে থাকবে আর লেখাপড়া এখানে করবে। ও আচ্ছা স্যার। মালের কি খবর? ভালো স্যার, আরও কিছুক্ষণের ভিতরে সব মাল নামানো শেষ হয়ে যাবে। কয় জাহাজ এসেছে মাল? 2 জাহাজ স্যার। ওকে, আপনার মাল নামানো শেষ হলে বাকি কাজগুলো সেরে ফেলবেন। ওকে স্যার। তারপর আমি আর ভাইয়া বাড়িতে চলে আসলাম। এসে আমি আমার রুমে চলে গেলাম। দুপুরে ভাবি ডেকে গেল খাবারের জন্য, আমিও চলে গেলাম নিচে। তারপর সবাই খাওয়া শুরু করলাম। কি নাহিদ, আজকের দিন কিরকম কাটলো? ভালো ভাবি। তো কি করবি এখন? কি আর করব, পড়াশোনা করব আর পাশাপাশি একটা জব করব। কি, তুমি জব করবে মানে কি? তোমার কোনো জব করার প্রয়োজন নেই।
ভাবি, তো আমার পড়াশোনা নিজের খরচ চলবে কিভাবে? আমরা কি তোমার কেউ না যে আমরা তোমার খরচ চালাতে পারবো না? কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়। ও, তুমি আমার কথা মানবে কেন? আমরা তো তোমার কেউ হই না যে আমাদের কথা শুনবে। আচ্ছা ঠিক আছে। তারপর খাবার শেষ করে সবাই টিভি দেখতে বসলাম। তখনই আমি বলি, ভাবি চলো না আজকে কোথাও থেকে ঘুরে আসি। চল, আমরা আজকে কোথাও থেকে ঘুরে আসি। চলো। তারপর আমরা বিকেলে সবাই মিলে অনেকটা ঘুরলাম। বাড়িতে এসে সবাই যে যার রুমে চলে গেলাম। এবার দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমি আর নীলা এখন বাংলাদেশে আমার নিজ শহরে আছি। একটা কাজের জন্য আসা আমার। আমি আর নীলা কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তাই একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। যখনই বাইরে আসবো তখন একজনের সাথে ধাক্কা খেলাম। তা দেখে নীলা তো খুব রেগে গেল। এই মেয়ে, আপনি ধাক্কা দিলেন কেন? নীলার কথা শুনে মেয়েটা পিছন ফিরে তাকায়। মেয়েটাকে দেখে আমি এক ধ্যানে তাকিয়ে আছি, কারণ মেয়েটা আর কেউ নয়, নাদিয়া। সে আমাকে দেখে কান্না করে দিল। এই, তুমি এই মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? না এমনি, এই মেয়েটাকে আমার অনেক চেনা চেনা লাগছে। নাহিদ, তুমি আমাকে চিনো না? আমি তোমার ভালোবাসা। এই, আপনি নাহিদের নাম জানলেন কিভাবে? আরে চলো তো, এসব ফালতু মেয়ের সাথে কথা বলে লাভ নেই। নাহিদ কিভাবে কি? আমাকে একটু বলো। তারা শুধু অন্যকে মিথ্যা অপবাদ দিতে পারে। তারপর নীলাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। নোয়াখালীতে একটি বাড়ি কিনলাম আমরা। অপরদিকে নাদিয়া কান্না করতে করতে চলে গেল বাড়িতে। বাড়িতে এসে রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। সবাই তার এরকম আচরণ দেখে কোনো অবাক হলো না, কারণ সে এরকম করতে করতে সবাই মানিয়ে নিয়েছে। আমি আর নীলা বাড়িতে চলে আসলাম। এরপর রুমে এসে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। আর নীলা রান্নাঘরে। কিছুক্ষণ পর নীলা ডাক দিল খাবার খাওয়ার জন্য। তারপর গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। খাবার টেবিলে একটা কথা বলিনি। আমার পিছন পিছন নীলাও রুমে আসলো। এসে দেখে আমি শুয়ে আছি। নীলাও আমার পাশে এসে শুয়ে পড়লো। আমাকে জড়িয়ে ধরে বলে, তোমার কি হয়েছে? এরকম করছো কেন? কিছু না। আমি কি তোমার কেউ না যে আমাকে বলা যাবে না? আমি কি তা বলেছি নাকি? তাহলে? আসলে আমার ভালো লাগছে না। তোমাকে দেখছি, তখন সেই মেয়েকে দেখার পর থেকে চুপচাপ হয়ে গেছো। আর তখন বললে সেই মেয়েটার সম্পর্কে আমাকে কি বলবে? বলবো। তোমার কি হয়েছে বলো তো? সেই কখন থেকে দেখছি তুমি খুব বেশি চিন্তা করছো। কি নিয়ে চিন্তা করছো তা আমাকে একটু বলবে প্লিজ? বলবো। আর তুমি তো সবই জানো। আমি কি জানি? আমার অতীত সম্পর্কে। জানি তো। আর তুমি একটা মেয়ের জন্য বাড়ি ছাড়া হয়েছো। সে মেয়েটি আর কেউ নয়, বিকেলের দেখা সে মেয়েটি। আমার কথা শুনে নীলা তো হেভি রেগে গেল। তুমি আমাকে আগে বলনি কেন? সে মেয়েকে আমি এখানেই পুঁতে রেখে দিতাম। আরে তুমি এত রাগো কেন? শান্ত হও প্লিজ। রাখবো না তো কি করব? যে মেয়ের জন্য তুমি আজকে বাড়ি ছাড়া, আমি তাকে ছাড়বো না। আরে এত রাগ ভালো না। আসো শুয়ে পড়ি, কালকে আবার নতুন অফিসের উদ্বোধন করতে যেতে হবে। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আর নীলা আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা, এই ওঠো। এই কি হলো? ওঠো। কি হয়েছে সোনা? এত সকালে ডাকছো কেন? এখন সকাল 8টা বাজে, এখন ওঠো, আবার অফিসে যেতে হবে। আমি নাস্তা বানাতে গেলাম। তারপর নীলা চলে গেল নাস্তা বানাতে। কিন্তু আমি কি এত সকালে ঘুম থেকে উঠি নাকি? তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নীলা এসে দেখে আমি এখনো ঘুমাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে গোসল করাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সামনে তাকাতে দেখি নীলা হাতে মগ নিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ, কারণ নীলার খুব রাগ, ভয়ঙ্কর রাগ। কি হয়েছে নীলা? কি হয়েছে মানে? তোমাকে সেই কখন থেকে ডেকে গেলাম ওঠার জন্য, কিন্তু তুমি? আসলে হয়েছে কি, এত সুন্দর একটা ঘুম নষ্ট করতে যাচ্ছিল না, তাই আবার ঘুমিয়ে গেলাম। তুমি আবার দাঁত বের করে হাসো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো। তারপর আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার যাওয়ার পর আমার দিকে এগিয়ে দিল। আমি হাত মুখ মুছে দুজনে নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। তারপর দুজন নাস্তা করে উপরে চলে আসলাম। নীলা, রেডি হয়ে নাও। তুমি বাইরে যাও। কেন? আমি থাকলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, তবু তুমি বাইরে যাও। না, আমি যাব না। ওকে, তাহলে আমিও তোমার সাথে যাব না। না, আমি বাইরে আছি, তুমি রেডি হয়ে আসো। আমি আগে রেডি হয়েছি যখন নীলা ওয়াশরুমে ছিল। তারপর আমি বাইরে চলে আসলাম। দীর্ঘ 30 মিনিট পর নীলাও আসলো। সে আসার পরে আমরা দুজন চলে আসলাম আমাদের নতুন অফিসে। অফিসে আসার পরে সবাই আমাদের সম্বোধন জানালো।
আমি আর নীলা বসে আছি অফিস রুমে। নীলাকে একা বাড়িতে রাখি না, কারণ সে একা বাড়িতে থাকতে ভয় পায়। তাই যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাওয়া লাগে। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো, এসে বলে গেল আজকে কিছু লোকের ইন্টারভিউ আছে, তাই একে একে সবার ইন্টারভিউ নিলাম। কিন্তু শেষে যে এসেছে তাকে দেখে আমি অবাক, কারণ সে আর কেউ নয়, আমার বন্ধু দিহান। নাহিদ তুই? এই, আপনি ইন্টারভিউ দিতে এসে বসের নাম ধরে ডাকছেন? আপনি তো খুব বেয়াদব দেখি। নীলা থামো, ও আমার ছোটবেলার বন্ধু। আগে বলবে না? তুমি কি বলতে দিয়েছো? দোস্ত, তোকে আজকে কত বছর পরে দেখলাম। চল কোথাও গিয়ে কথা বলি। হুম। তারপর আমরা তিনজন চলে আসলাম একটি পার্কে। দিহান, আব্বুর কি খবর রে? তার আর খবর, তুই চলে যাওয়ার পর থেকে কিরকম যেন হয়ে গেছে। আপু ভাইয়া ভাইয়া নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। হুম, তার একটা মেয়ে আছে। ভালো, এতক্ষণ নীলা আমাদের সব কথা শুনছিল। নাই, চলো না আমরা গিয়ে তাদের দেখে আসি। হুম, চল। আর ইয়ে কে? আমি হলাম। এ হচ্ছে তোদের ভাবি। তাহলে নাদিয়া? সে আমার কাছে মরে গেছে। আজ এতটুকু ভালোবাসা ছিল, ওই দিনই ঘৃণাতে পরিণত হয়েছে। সে কথা বাদ দাও। আর ভাইয়া, ওকে, এসব তোরা বিষয়ে এখন ওর সাথে অফিসে কোনো যাবি কথা নাকি বলবেন বাড়িতে না, যাবি? প্লিজ। বাড়িতে। আচ্ছা, তোমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যাও। চৌরাস্তার মোড়ের পাশে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি যাই, আমার আবার বাড়িতে কাজ আছে। ভাইয়া কিছু খেয়ে যান। না, অন্য একদিন তোমাদের বাড়িতে গিয়ে খাবো। ওকে। তারপর ধ্যান চলে গেল, আর আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দুজন ফ্রেশ হয়ে নিলাম, আর নীলা খাবার বানাতে চলে গেল। আমি শুয়ে পড়লাম, কারণ অনেক ক্লান্ত লাগছে। প্রায় 1 ঘন্টা পর নীলা রাগ দিল খাবার খাওয়ার জন্য। আমি নিচে চলে গেলাম, তারপর দুজনে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রাতে আমি শুয়ে আছি, তখন নীলা আমার পাশে শুয়ে বলতে লাগলো, নাহিদ, হুম চলো না আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। যাব। কখন যাবে? দাঁড়াও, একজনের সাথে কথা বলে নিই। তার সাথে অনেকদিন হয়েছে কথা বলি না। তারপর মানিব্যাগের একটি কোণা থেকে সেই আমার 5 বছর আগে বন্ধ হওয়া সিমটা বের করলাম। এটা কি? সিম। কোথায় পেলে? এটা আরও 5 বছর আগে বন্ধ করে দিয়েছিলাম, আর আজকে খুলবো সিমটা। তারপর সিমটা মোবাইলে সেট করলাম, কিন্তু সিমটা আসছে না, শুধু কিছু নাম্বার আসছে। সেখানে দেখি আপুর নাম্বারটাও আছে, তাই সেটা নিয়ে সিমটা ফেলে দিলাম। তারপরে আপুর কাছে কল দিলাম। প্রথমবার ধরেনি, দ্বিতীয়বার রিং হতেই ধরলো। হ্যাঁ, কে বলেছেন? আপুর কণ্ঠ শুনে কখন যে চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেছে তা বুঝতে পারিনি। কি হচ্ছে? কথা বলছেন না কেন? আমি নিচ্ছুপ। এই কথা বললে বলেন, তা না হলে ফোন রাখি। হ্যাঁ আপু। নাহিদ, হুম। তুই কোথায় ভাই? একবার বল, আমি তোর কাছে আসছি। জানিস ভাই, তোকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারিনি। আপু কিরকম আছে? ভালো নেই, তুই শুধু একবার বাড়িতে আয়। যাব, তবে ভাই, তুই শুধু একবার বাড়িতে আয়। পাশে তাকে দেখি নীলও কান্না করতেছে, তার মুখে 12টা বাজিয়ে ফেলেছে। এই তুমি কান্না করছো কেন? তুমি করলে কেন? এমনি। আমি এমনই। তারপর আর কেউ কোনো কথা বললাম না, দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা বলে উঠল, নাহিদ, হুম। চলো না তোমাদের বাড়িতে যাই। সবাই হয়তো তাদের ভুল বুঝতে পেরেছে। যাব। কবে যাবে? কালকে। সত্যি? আর এখন ঘুমিয়ে পড়ো। হুম। আমি আর নীলা সে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলা ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই। না, আর কোনো ঘুম হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি বেচারা আর কি করব, তাই ওয়াশরুমে চলে গেলাম। নীলা, নীলা, কি হয়েছে? আমার টাওয়ালটা তো দিলে না, জোর করে ভিতরে ঢুকিয়ে দিলে। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর নীলা টাওয়াল নিয়ে আসলো। এই নাও ধরো। কোথায়? দেখছি না তো। এই যে তোমার সামনে থেকে, তুমি দেখছো না? না। এই যে তোমার সামনে, তুমি দেখছো না? না, দেখেও না দেখার ভান করে। তারপর আমি দরজাটা আরও কিছুটা ফাঁক করে নীলাকে সহকারে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নিলাম। এই কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য কি আনছি? তাহলে? একটা ইয়ে দিয়ে যাও। পারবো না। তাহলে তোমাকে ছাড়ছি না। নীলা কিছুক্ষণ ভেবে, আচ্ছা দিচ্ছি। তারপর নীলা আমার কপাল বরাবর একটু চুমু দিল। এটা কি ছিল? কেন? তুমি যেটা চাইলে সেটা। আমি তোমাকে আর বলতে না দিয়ে সে আমার ঠোঁট জোড়া দখল করে নিল, কিছুক্ষণ পরে ছেড়ে দিল। এবার হয়েছে? তারপর নীলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে নাস্তা করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে নীলাও আসলো। রেডি হয়ে নাও, আজকে আবার বাড়িতে যাব। হুম। তারপর দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
দীর্ঘ 30 মিনিট রাস্তা পার করে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে এসে দেখি সেটা আগের মতোই আছে। আমি বাড়িতে ঢোকার সাথে সাথে নীলা গিয়ে দেখি একটি মেয়ের সাথে দুষ্টুমি করছে। আর মেয়েটির কাছে গেলাম। আপনি? তুমি কে? এটা আমাদের বাড়ি। বুঝলাম মেয়েটি ভাইয়ার। তোমার আম্মুকে ডাকো। তখন মেয়েটি তার আম্মুকে ডাকলো। কিছুক্ষণ পরে একটি মেয়ে আসলো, হয়তো ভাইয়ার বউ। কি হয়েছে মামুনি? তখনই মেয়েটি আমার দিকে তাকালো। জি, কিছু বলবেন? আপনি কে বলবেন? এই বাড়ির বড় বউ, কিন্তু কেন? আসলে আমি এবারই ছোট ছেলে। আপনি যে সত্যি বলছেন তা বুঝবো কিভাবে? আপনার বাড়িতে কে আছে তাকে ডাকেন। তখনই মেয়েটা ঘরের ভিতরে চলে গেল। আর কিছুক্ষণ পরে সাথে সাথে আরেকজন মেয়েকে নিয়ে বাইরে হলো। সে আর কেউ নয়, আপু। আপু আমাকে দেখে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে নোনা পানি ঝরে পড়ছে। কি হয়েছে আপু? কান্না করছো কেন? তারপর আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আর থাকতে পারলাম না, কান্না করে দিলাম। শুনলাম পুরুষরা নাকি কখনো কাঁদে না। তাহলে আমি কাঁদছি কেন? আমিও তো পুরুষ। হয়তো এতদিন মনের মাঝে চাপা কষ্টগুলো আর লুকে রাখতে পারছে না। যেন বলতেছে আমি আর থাকতে পারছি না, পারছি না নিজে আপনজনদের থেকে দূরে থাকতে। ভাই তুই এসেছিস? জানিস তোকে ছাড়া এই বাড়িটা অসম্পূর্ণ। যখন এই বাড়িতে আসি তখন তোর তোর কথা খুব মনে পড়তো। আর এখানে দাঁড় করে রাখবে নাকি? ভিতরেও নিবে না? চল। আপু এতক্ষণ নীলার দিকে খেয়াল করেনি, কিন্তু সে এখন খেয়াল করেছে। নীলা, তুমি এখানে? আপনি আমাকে চেনেন? কিন্তু কিভাবে আপি? ওর চাচাতো ভাই, আমার ফ্রেন্ড। সে আমাকে নীলাকে দেখিয়েছে। ও নাহিদ, নীলা তোর কি হয়? নীলা আমার বউ। তাহলে নাদিয়া? এই নামের কেউ নেই, থাকলে সে এখন আমার কাছে মৃত। কি বলছিস সেগুলা? হুম। নীলা, তোমার বাবা মা কেমন আছে? আসলে আমার বাবা মা নেই। আমাদের বিয়ে 2 দিন পরে তার বাবা মা মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। আচ্ছা, ভেতরে চলো। তারপর আমরা ভিতরে চলে আসলাম। তখন দেখলাম মেয়েটা আমার দিকে হাবলার মতো তাকিয়ে আছে। কি হলো ভাবি, এরকম করে কি দেখছো? এ তাহলে নাহিদ? ইনিকে চিনলাম না। ভাইয়ার বউ। আর এই মেয়েটাকে? ভাইয়ার মেয়ে। তারপরে মেয়েটাকে কোলে তুলে নিলাম। মামুনি, তোমার নাম কি? আমার নাম হাবিবা। বাহ, সুন্দর নাম তো। তুমি খুব পাতা। তুমি আমাদের এতদিন ছেড়ে কোথায় ছিলে? এই তো আমি চলে আসছি, আজ যাব না। আব্বু কোথায় আর ভাইয়া? আব্বু বাজারে গেছে আর ভাইয়া অফিসে। আমি আব্বু এবং ভাইয়াকে বলে দিয়েছি, তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও, তাহলে আমি রুমে যাব। তারপর আমি নীলাকে নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমটা যেমন রেখে গিয়েছিলাম সেরকমই আছে। মনে হচ্ছে কেউ প্রতিদিন গোছগাছ করে রাখতো রুমটাতে। নীলাও রুমটা ঘুরে ঘুরে দেখছে। তোমার রুমটা তো খুব সুন্দর। হ্যাঁ। আরো সুন্দর হতো যদি কিছু পুতুল থাকতো। হ্যাঁ, তোমার কাছে তো শুধু পুতুল। বাড়ির পুরো রুমটাকে পুতুল দিয়ে ভরিয়ে রেখেছ, কিন্তু আমার মনে খটকা লাগছে। কি? রুমটা আগে যেরকম রেখে গিয়েছিলাম সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি, বরং আরও গোছালো আছে। কিন্তু কি করবে? কেউ তো আমার রুমে ঢুকবে না। সে পরে দেখা যাবে। হ্যাঁ। কিছুক্ষণ পরে আপু এসে ডেকে গেল। আব্বু আর ভাইয়া এসেছে, তাই আমি নীলাকে রেখে নিচে চলে গেলাম। কিরকম আছিস? যেরকম থাকার কথা সেরকমই আছি। বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি না বুঝে তোর উপর হাত তুলেছি, বাড়ি থেকে বেরও করে দিয়েছি। আব্বু, কি করছো? তোমার উপরে আমার কোনো রাগ নেই। নাহিদ, তুই আমাকেও মাফ করে দে। আমরা সত্যিটা না জেনে তোকে। থাক ভাইয়া, তোমরা যা করেছো ঠিক করেছো, কিন্তু আমি তাকে কখনো ক্ষমা করব না, যার জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি। না দিয়া ইচ্ছে। থাক, তার সম্পর্কে আমি আর কিছু শুনতে চাই না। এই মেয়েটাকে? তোমার বৌমা। কিছুক্ষণ পরে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম, সব আমার পছন্দের খাবার। আব্বু, আমি বিকেলে চলে যাব। কেন? তুই মনে হয় আমাদের ক্ষমা করিসনি? তোমাদের ক্ষমা আমি আরও আগেই করেছি, কিন্তু তুমি ছোট আব্বুকে এই বাড়িতে আনো, তাহলে আমি এই বাড়িতে থাকবো। তোমরা বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার কাছেই ছিলাম, তারাই ছিল আমার পরিবার। তাই আমি যদি তাদের সাথে নিয়ে থাকি তাহলে সমস্যা কোথায়? আর তারা হয়তো প্রেম করে বিয়ে করেছে, তো কি হয়েছে? আচ্ছা আব্বু, তুমি আম্মুকে কিরকম ভালোবাসো? অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম। তাহলে ছোট আব্বু কি দোষ করেছে? আম্মুকে ছাড়া তো সে অসম্পূর্ণ। তুমি যদি ছোট আব্বুকে ক্ষমা করে এ বাড়িতে নিয়ে আসো, তাহলে আমি এ বাড়িতে থাকবো। ওকে, তাই হবে। তাকে কালকে বল আসতে।
তারপর আমরা খাবার শেষে আমার রুমে চলে আসলাম। আমাদের পিছে পিছে আপিও আসলো। নাহিদ, তোর সাথে নীলার পরিচয় হলো কিভাবে? তারা তো লন্ডনে থাকতো। আমি আজ লন্ডনে ছিলাম আর সেখানে পরিচয় হয় আমাদের কলেজে। কিভাবে পরিচয় হলো বল না প্লিজ। আচ্ছা শোনো তাহলে, ফ্ল্যাশব্যাক। আজকে আমার কলেজে প্রথম দিন, তাই রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাবি আমার দিকে তাকিয়ে আছে। কি ভাবি, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এগুলো কি পরছো? তো কি হয়েছে? তোমার কি আর জামা নেই যে এগুলো পরছো? পুরো ক্ষেতের মতো লাগছে। ভাবি আমার ওরকম করলে চলবে না, যেদিন আমি নিজে পায়ে দাঁড়াতে পারবো। আর এখন এগুলো পড়তে ভালো লাগে। আমাদের কি টাকা কম আছে নাকি যে তুমি এগুলো পরবে? ভাবি প্লিজ। আচ্ছা, আমি না হয় মানলাম। তোমার ভাইয়া? তাকে আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, নাস্তা করে নাও। তারপর আমরা দুজনে নাস্তা করে নিলাম। ভাইয়া সকালে চলে গেছে, কি নাকি কাজ আছে। আমি চলে আসলাম কলেজের উদ্দেশ্যে। একটি ট্যাক্সি নিয়ে চলে আসলাম কলেজে। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। অনেক বড় কলেজ, গতকালকে ঠিক মতো দেখিনি, তাই আজকে চারদিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। প্রিন্সিপাল বলেছে তার সাথে দেখা করতে কলেজে আসলে, তাই চলে আসলাম তার রুমের সামনে। মে আই কাম ইন স্যার? আরে নাহিদ, আসো। আমি ভিতরে গেলাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। ক্লাস তো শুরু হয়ে গেছে, চলো তোমাকে ক্লাসে নিয়ে যাই। জি স্যার। স্যার আমাকে ক্লাসরুমে নিয়ে চলে গেল। স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। সবাই কেমন আছো? ভালো স্যার। তা যে জন্য আসা, এ হচ্ছে তোমাদের নতুন সহপাঠী, বাংলাদেশ থেকে এসেছে। সবাই তার সাথে বন্ধুত্ব করে নিও। ওকে স্যার। তারপর স্যার চলে গেল। আমি গিয়ে নিজে সিটে বসলাম। অবশ্য পিছনের দিকে সিটটা খালি ছিল। কেউ আমার সাথে আসছে না আমার পোশাক দেখে। তা আমার জন্য ভালো হলো। আমি আমার পুরনো চিঠিগুলো ভুলতে তাহলে বেশি চাপ নিতে হবে না। দেখতে দেখতে সেদিনের মতো ক্লাস শেষ হয়ে গেল। আমার কোনো বন্ধু হয়নি, আর আমি বানাতেও চাই না। তারপর বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই ভাবি সে দরজা খুলে দিল। তা আজকে প্রথম দিন কিরকম কাটলো? ভালো ভাবি। ভাই আসে নাই? না, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি চলে আসলাম আমার রুমে। এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরে ভাবি ডাক দিল খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে। তা কিরকম হলো প্রথম দিন? ভালো। খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিকেলবেলা বললাম, ভাবি আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? ঘরে আর ভালো লাগছে না, তাই কোথা থেকে ঘুরে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি চলে আসলাম রাস্তায়। সামনে নাকি একটা পার্ক আছে, তাই সেখানে চলে আসলাম। কিছুক্ষণ ঘুরে বাইরে চলে আসলাম। আসবো না কেন, সেখানে সব কাপল আর আমি সিঙ্গেল, তাই থাকলাম না। রাস্তা দিয়ে হাঁটছি, তখন কিছু একটার সাথে ধাক্কা খেয়ে গেলাম। তাকিয়ে দেখি আমার বন্ধু আরিফ। আরিফ তুই এখানে? আমি এখানে। কিন্তু কিভাবে কি? আমি কিন্তু তোকে আজকে সকালে দেখেছি। কিন্তু কিভাবে? আমি আজকে সকালে কোথাও যাইনি তাহলে? কলেজে গিয়েছিলি মনে আছে? আমিও সেই কলেজেই পড়ি, আর তোকেও সেইখানে দেখেছি। সে না হয় বললাম না, কিন্তু তুই এখানে কেন? মনে আছে 2 বছর আগে আমি আর আমার পরিবার দেশের বাইরে চলে আসছি, কিন্তু কোথায় গিয়েছি তা বলিনি। হ্যাঁ, কিন্তু এদেশে আসলি তোরা? তুই এখানে কোথায় থাকিস? এই তো ভাইয়ার বাসায়। তোর ভাইয়াও এই দেশে থাকে নাকি? হ্যাঁ। কিন্তু তুই বাংলাদেশ ছেড়ে এখানে কেন? সেটা অন্য এক সময় বলবো। আচ্ছা চল, তোর ভাইয়ার বাড়িতে যাব। আচ্ছা চল। তারপর আমরা দুজন হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে। এসে কলিং বেলে চাপ দিতে ভাবি এসে দরজা খুলে দিল। এসেছো? হ্যাঁ। এই কে? ও আমার বন্ধু। ও, ভিতরে আসো। আমরা দুজন ভিতরে গেলাম। ভাবি আমি ওকে নিয়ে আমার রুমে যাচ্ছি। আচ্ছা। আমরা দুজন রুমে চলে আসলাম। কিরে, এই তোর ভাইয়া বিয়ে করলো কোন দিন? তোদের আমার ছোট আব্বুর কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ। এ হচ্ছে আমার ছোট আব্বুর বড় ছেলে, আর ইনি হচ্ছে তার বউ। ও। তারপর আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। আরিফ চলে গেল, আর আমি মোবাইল নিয়ে বসলাম। একটা নতুন অ্যাকাউন্ট খুললাম। কিছুক্ষণ পরে ভাবি ডেকে গেল খাবারের জন্য। চলে গেলাম খাবার টেবিলে। তা প্রথম দিন কিরকম কাটলো কলেজের? ভালো। খাবার খেতে খেতে আরও কিছু কথা বলে রুমে চলে আসলাম। দেখতে দেখতে রাতটা চলে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে আরিফকে কল দিলাম। কালকে তার থেকে নাম্বার নিয়ে রেখেছিলাম। হ্যালো, তুই কোথায়?
কিছু দূর যাওয়ার পরে দেখি আরিফ দাঁড়িয়ে আছে। কি রে, কি অবস্থা তোর? চল যাওয়া যাক। আমরা দুজন হেঁটে চলে আসলাম কলেজে। অবশ্য আজকে আর ক্ষেত সেজে আসিনি, একজন সাধারণ মানুষ যেভাবে চলে সেরকম ভাবে এসেছি। আমরা কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি একদল মেয়ে একটা ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে। কি রে, এগুলো কি? আমি তার কথায় কান না দিয়ে চলে আসলাম তাদের সামনে। এসে ছেলেটাকে তুললাম প্রথমে। ছেলেটি আমার দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না। মেয়েগুলোর দল থেকে একটা মেয়ে। এই, তোর সাহস কি করে হয় আমাদের কাজে বাধা দেওয়ার? এই নীলা, দেখো তো মালটাকে। তখন পিছনে বাইকে বসে থাকা একটি মেয়ে আমার দিকে তাকায়। মেয়েটা অসম্ভব সুন্দরী, গায়ে আলতা রং, চোখ দুটি হরিণীর মতো। যে কেউ প্রথমে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার ক্ষেত্রেও দ্বিতীয়টা হয়নি, কিন্তু আমাকে এসব করলে হবে না। একবার ধোঁকা খেয়েছি, আর খেতে চায় না। মেয়েটা কিছু বলতে যাবে, তখনই আরেপ এসে। মায়া, নীলাও নতুন আসছে এখানে, তাই তোদের চিনতে পারে নাই। নীলা বলল, আচ্ছা যা, তোকে আজকে প্রথমের দিন তাই মাফ করে দিলাম। আমি কারো অনুপ্রেরণা নিয়ে চলি না। নীলা এবার রেগে গিয়ে আমার কলার ধরে। তখন নীলা বলল, এই তুই আমার রাগ সম্পর্কে জানোস না? এ আরিফ, ওকে বুঝা, তা না হলে আমি কি করবো তা আমি নিজেও জানি না। তারপর আরিফ আমাকে টেনে নিয়ে চলে গেল। তুই কি করতে যাচ্ছিলি? তোর নিজের কোনো ধারণা আছে? আমি কি করলাম? আমি তো কারো অনুপ্রেরণা নিয়ে বাঁচবো না। তুই ওকে চিনিস? ও হচ্ছে এখানকার বড় বিজনেসম্যান আলতাফ চৌধুরীর মেয়ে। যেখানে আইন হতে সবকিছুর তাদের সাথে, সেখানে তুই কি করবি একা? আমি আর কিছু বললাম না। আরিফ তো ঠিকই বলেছে, যেখানে আইন হতে সবকিছু তাদের হাতে, সেখানে আমি কি করব। আর আমি এত কিছু করতে এখানে আসিনি। আমার লক্ষ্য পূরণ করতে এসেছি আমার কালো অতীতটাকে ভুলতে। আমি আর কোনো কথা বললাম না। আরিফকে নিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পরে দেখি নীলারাও এসেছে। এসে নীলা আমার পাশ বরাবর একটি সিটে বসেছে। কিছুক্ষণ পরে স্যারও চলে আসলো। স্যার ক্লাস করাতে শুরু করলো, কিন্তু নীলা আমার দিকে তাকিয়ে কেমন জানি আর চোখে তাকাচ্ছে। কিছুই বুঝতে পারছিলাম না। তার তাকানো দেখে আমার অসহ্য লাগছিল, কিন্তু কিছু করার নেই। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ হয়ে গেল। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পিছনে আরিফও আসলো। কিরে, এত তাড়া করে বেরিয়ে পড়লি কেন? এমনি চল। আমি আর আরিফ বাড়ির দিকে হাঁটা ধরলাম। আরিফ তার বাসাতে গেল, আর আমি আমার বাসাতে এসে দুপুরের খাবার খেয়ে আরিফকে কল দিলাম। হ্যালো, তুই কোথায়? এই তো বাড়িতে। কেন বলতো? না, বাড়িতে ভালো লাগছে না, তাই কোথাও ঘুরতে যাব ভাবছিলাম। আচ্ছা, আমি বের হচ্ছি, তুই বাড়ির সামনে এসে দাঁড়া। আমি রেডি হয়ে বাড়ির সামনে চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিফও চলে আসলো। তা কোথায় যাবি? আমি এখানকার কিছুই চিনি না, তাই তুই কোথাও নিয়ে চল। আচ্ছা চল, কিছু দূর একটা ছোট্ট নদী আছে, সেখানে যাই। হ্যাঁ চল। আমরা দুজন মিলে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে অনেক লোকজন, জনমুগ্ধকর পরিবেশ, তার সাথে উত্তরে হালকা শীতল হাওয়া, যে কারো মন কেড়ে নিবে। আমরা যে নদীর পাড় ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আরও কিছু দূর যাওয়ার পর দেখলাম নীলার মতো কেউ নদীর পানি নিয়ে খেলা করছে, একেবারে ছোট বাচ্চাদের মতো। আমরা আরও শিওর হওয়ার জন্য কিছুটা কাছে গেলাম। গিয়ে দেখি নীলা একা নয়, তার সাথে বান্ধবীরাও আছে। তারা আমাদের দেখে দাঁড়িয়ে গেল। মায়া, তুমি এখানে? ইয়ে মানে ঘুরতে আসলাম আর কি। আরিফের এতক্ষণ মনে হয় কোনো হুশ ছিল না, তাই ধাক্কা দিলাম। এই, তুই ওনার সাথে এরকম করে কথা বলছিস কেন? সেটা তোকে পরে বলবো, চল। আমরা সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ নীলা আমার দিকে একদিনে তাকিয়েছিল। হুশ ফিরল তার বান্ধবীর ধাক্কায়। এই, তোর কি হচ্ছে? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে। সেই সকাল থেকে দেখছি তুই ছেলেটাকে দেখার পর থেকে তার দিকে কিরকম ভাবে তাকিয়ে আছিস। আরে না কিছু না, চলো তো, ভালো লাগছে না। অতঃপর তারা চলে গেল নিজের বাড়িতে, আর আমরাও চলে আসলাম নিজের বাড়িতে। দেখতে দেখতে সেদিনও চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো ভাবির ডাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। কিছু দূর গিয়ে দেখি আরিফ দাঁড়িয়ে আছে। কিরে, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। চল যাওয়া যাক। তারপর আমরা দুজন কলেজে চলে আসলাম। এসে সেখানকার কাহিনী, নীলারা আবার আজকেও একটা ছেলেকে র্যাগিং করছে, তাই আমি সেখান থেকে চলে গেলাম। আমার পেছনে আরিফও চলে আসলো। আপনাদের কি আর কোনো কাজ নেই? কলেজে আসলে শুধু ছেলেমেয়েদের র্যাগিং করা ছাড়া? আমার কথা শুনে তারা আমাদেরকে তাকায়। এই, তুই আজকে এসেছিস, তোকে তো আজকে। কি করছো কি মায়া তুমি? কি করছি মানে? তুমি দেখছো না এই ছেলেটা প্রত্যেকদিন আমাকে কাজে বাধা দেয়? আরে ও এখানে নতুন এসেছে, তাই সে সবকিছু বুঝে না।
বুঝে না, মানে কালকে ভুল করেছে বলে আজকেও একই ভুল করবে, তাও আবার দ্বিতীয়বার ক্ষমা? আহ মায়া, যেতে দে না। ও নতুন এসেছে, তাই আমাদের সম্পর্কে সবকিছু জানে না। এটা তুই বলছিস? আমার তো বিষয় হচ্ছে না। তোর কি শরীর খারাপ নাকি? আমি ঠিক আছি। আর চলো তো, ক্লাসে যাব, ক্লাস শুরু হয়ে যাবে। তারা দুজন চলে গেল আর আমি আর আরিফও চলে আসলাম। কিছুক্ষণ পরে স্যারও চলে আসলো। দেখতে দেখতে সব ক্লাসগুলো শেষ হয়ে গেল, কিন্তু পুরোটা ক্লাস নীলা আমাদেরকে কীরকম করে তাকাচ্ছিল, যা আমার কাছে অসহ্য লাগছিল। সে যাই হোক, আমি আর আরিফ চলে আসলাম বাহিরে। চল, আজকে আমাদের বাড়িতে যাবি? না রে, আজকে না, অন্য আরেকদিন যাব। তা বললে তো হবে না। দোস্ত প্লিজ। তারপর আরিফ আমাকে এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে গিয়ে দেখি শুধু আন্টি আছে, আঙ্কেল অফিসে গেছে। আম্মু, আম্মু, দেখো কে এসেছে। কি রে, এত গরুর মতো চিল্লাস কেন? আর কে এসেছে? আম্মু, তুমি আমাকে এটা বলতে পারলা? আরে রাখ তোর পেঁচাল। আর কে এসেছে? তখন আমি সামনে গেলাম। নাহি, তুমি বসো, দাঁড়িয়ে কেন? না আন্টি, কোনো সমস্যা নেই। আরে বসো তো, আজ কত বছর পর তোমাকে দেখলাম। এখন বলো, তোমার বাড়ির সবাই কি রকম আছে? জানি না। সে কি, তুমি জানো না? মানে? সে এক বড় কাহিনী, অন্য এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে। এই আরিফ, ওকে তোর রুমে নিয়ে যা। আমি আর আরিফ চলে আসলাম। তখন ভাবির ফোন। হ্যাঁ ভাবি, বলো। তুমি কোথায়? আজকে এখনো আসছো না? আসলে ভাবি, আমাকে আরিফ তার বাসায় নিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তারপর ভাবি ফোন কেটে দিল। আর আমি কিছুক্ষণ পর আন্টিকে বলে আসলাম। অবশ্যই দুপুরে খাবার তাদের বাসায় করেছি। আরিফদের বাসা থেকে বের হতে বিকাল হয়ে গেছে, তাই আরিফও আমার সাথে এসেছে। বাড়িতে এসে ভাবির সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। আরিফ চলে গিয়েছে আরও আগে। দেখতে দেখতে সেদিনও চলে গেল। পরের দিন কলেজে চলে আসলাম। আজও একই ঘটনা, নীলারা একটা ছেলেকে র্যাগিং করাচ্ছে, তাই আমি তাদের সামনে গেলাম। তখন এই থাম। কেন, কি হয়েছে? এই ছেলেটাকে দেখে তুই এরকম করছিস কেন? কিছু না, চলো তো। এক প্রকার রাগ দেখিয়ে মায়াকে নিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না। আমি আর আরিফ ক্লাসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সব দিকে শুধু কাপল আর কাপল। আমি আর আরিফ কলেজে চলে আসলাম। কলেজ কামাই করে কি করব, আমাদের তো আর গার্লফ্রেন্ড নেই। কিন্তু শুনেছি আরিফের আছে, তা কখনো দেখিনি। কিন্তু আজকে সে আমাকে দেখাবে বলেছে। আমি হাঁটতে হাঁটতে কলেজে চলে আসলাম। কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, তখন একটা ছোট বাচ্চা মেয়ে এসে গোলাপ দিয়ে দৌড়ে চলে গেল। আমি আর আরিফ তা আবুল বনে গেলাম। কি রে, কি হলো এটা? যা হয়েছে ভালো হয়েছে। দে, ফুলটা আমাকে দে, তোর ভাবিকে দিব। আমার আর কিনা লাগবে না। শালা ফুলটা কে দিল তা তো জানি না। হয়তো ভুল করে এসেছে তোর কাছে। হয়তো, কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমরা যত ভিতরে যাচ্ছি তত আমাদের হাতে ফুলগুলো বাড়ছে। আমি আর আরিফ তো আবুল বনে গেলাম। আমরা আর অত কিছু না ভেবে ক্লাসের দিকে পা বাড়ালাম। তখন কেউ একজন আমার হাত ধরে ফেললো। তাকে দেখে নীলা, কিন্তু সে কেন আমার হাত ধরেছে? একগাদি প্রশ্ন মাথা পেতেও ঘুরপাক খাচ্ছে। তখন নাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। এখানে না, কলেজের পেছনের দিকটায় আসো। আমি তো মনে মনে হেভি ভয় পাইছি, না জানি কি করে বসে। তবুও ভয়ে ভয়ে তার সাথে গেলাম। তখন নীলা আমার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে আর বলতে থাকে, জানি না তুমি কিভাবে নেবে। তোমাকে যেদিন প্রথম কলেজে দেখেছি তখন তোমাকে ভালো লাগে। ভালো লাগে তোমার অ্যাটিটিউডকে, ভালো লাগে তোমার এই মিষ্টি কথাগুলো। সেদিনের পর থেকে তোমার কথা মনে পড়ে শুধু। ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, শুধু তোমার কথা মনে পড়ে। মন শুধু তোমার সাথে থাকতে মন চায়, চাই শুধু তোমাকে মিশে যেতে। প্রথমে আমি এগুলো আমার মনের অনুভূতি, ভালো লাগা মনে করেছিলাম, কিন্তু না, পরে দেখি এটা ভালোবাসাতে পরিণত হয়েছে। কখন যে তোমাকে আমার অজান্তে ভালোবেসে ফেলেছি জানি না। দেবে কি তোমার জীবনসঙ্গী হতে? দেবে কি তোমার সাথে হাতে হাত রেখে বিকেলে ঠান্ডা হওয়া অনুভব করতে? দেবে কি তোমার বাবুর আম্মু হতে? আমি দেখে এসেছি ছেলেরা মেয়েদের প্রপোজ করে, কিন্তু আমি তার উল্টো। আমি নিজে তোমাকে প্রপোজ করছি। আমি আর কিছু বলতে পারবো না, তবু আবার বলতে চাই, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ নাহিদ?
আমি তো এতক্ষণ ধরে তার কথাগুলো শুনলাম, কিন্তু কি বলবো ভেবে পাচ্ছি না। তাই নীলা আবারও বলল, কি হলো, কিছু বলো। দেখুন এটি হওয়ার না। কিন্তু কেন? আমার সাথে আপনার যায় না। আপনি কোথায় আর আমি কোথায়? আর আমার মতো ছেলেকে আপনি ভালোবাসতে যাবেন কেন, যার কোনো পরিচয় নেই, কোনো নিজস্ব অস্তিত্ব নেই? আমার কিছু চাই না, তোমাকে চাই। না, এ হয় না, কারণ আমি একজন ধর্ষক। ধর্ষক মানে? শুনতে চান আমার অতীত? শুনতে চান কেন আমি অস্তিত্ব সারা? বলো। তাহলে একটু অপেক্ষা করুন, আমি আরিফকে ডেকে আনি। আমি সেখান থেকে আরিফের কাছে চলে আসলাম। এসে দেখে আরিফ আর মায়া একসাথে আছে, তাই তাদের নিয়ে চলে আসলাম নীলার কাছে। কিরে, এভাবে টেনে আনলি কেন? তুই শুনতে যাচ্ছিলি না আমি কেন আজ এখানে, কেন আজ নিজে ফ্যামিলি আর নিজে মাতৃভূমি ছেড়ে এদেশে? হুম। তাহলে শোন। তখন আমি তাদের আমার জীবনে ঘটে যাওয়া সকল কিছু বললাম আমার জীবনের অসমাপ্ত ভালোবাসার কথা। আমার কথা শুনে নীলা আমার হাত ধরে। নাহিদ, আগে সব কিছু ভুলে কি আবার নতুন করে শুরু করা যায় না? যায়, কিন্তু আমার এই জীবনে আমি আর কাউকে জড়াতে চাই না, যে জীবনে নেই কোনো অস্তিত্ব। কে বলেছে অস্তিত্ব নেই? তুমি চাইলে সব আমরা নতুন করে শুরু করতে পারবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাহিদ। সরি, এ হবার নয়। তাই তুমি আমার থেকে ভালো কাউকে পাবে, তাকে নিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো। আমার সাথে তুমি সুখী হবে না? আমার কাউকে চাই না, শুধু তোমাকে চাই। আর আমি কারোর সাথে সুখী হব না, শুধু তোমাকে ছাড়া। সরি, আমি পারবো না আপনাকে আমার জীবনের সাথে জড়াতে। নাহিদ, তোমাকে না পেলে আমার এই জীবন রাখবো না। তোমাকে না পেলে এই জীবনের কোনো মূল্য নেই। তুমি আমার রাগ সম্পর্কে কোনো ধারণা নেই। বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল। নাহিদ, তুই এটা কি করলি? যা করেছি ভালো করেছি। সে আমার সাথে সুখে থাকতে পারে না। না, তুমি এটা ঠিক করলে না। যার রাগ সম্পর্কে কোনো ধারণা নেই। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম বাড়িতে। এসে কলিং বল চাপ দিতেই ভাবি দরজা খুলে দিল। চলে এলে যে? ভালো লাগছে না ভাবি, আমাকে একটু একা থাকতে দিন। কেন, কি হয়েছে তোমার? কিছু না ভাবি, বলে রুমের দিকে হাঁটা ধরলাম। তখন আমি কি তোমার বোন না যে আমাকে বলা যাবে না? এ কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আর ভাবির দিকে এগিয়ে গেলাম। তুমি তো আমারই বোন, তোমাকে বলবো না তো কাকে বলবো? আর তুমি তো জানো আমার অতীত সম্পর্কে। আর আজকে কলেজে নীলা আমাকে প্রপোজ করেছে। আমি সবকিছু ভাবির সাথে শেয়ার করি। আর নীলার কথা কলেজে যেদিন প্রথম গিয়েছি সেদিনই বলেছি। তা তুমি কি করলে? তুমি তো জানো ভাবি, আমার এই অস্তিত্বহীন জীবনে আমি কাউকে জড়াতে চাই না, তাই না করে দিয়েছি। তুমি এটা ঠিক করলে না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, জানি না কি করবে এখন। ভাবি, যা হবার পরেও দেখা যাবে। বলে আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ নাদিরের কথা খুব মনে পড়ছে। কি দোষ করেছিলাম আমি, কি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে? কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল তোমাকে জীবন সুখী বানাতে চাওয়া? এইসব কথা ভাবছিলাম, তখন আরিফের ফোন। হ্যাঁ আরিফ, বল। নাহিদ, নীলা। কি নীলা? নীলা সুসাইড করতে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি, তুই এইখানে চলে আয়। এই কথা শোনার পর বুকের ভিতরে কেমন যেন একটা চিনচিন কামড় দিল। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তখনই ভাবি, কি হয়েছে নাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভাবি, নীলা সুইসাইড করতে গেছে, আমি হসপিটালে যাচ্ছি। তোমাকে বলেছিলাম সে কিছু একটা করে বসবে, আর তাড়াতাড়ি যাও। কি হয় আমাকে জানাবে। আমি চলে আসলাম বাইরে। তারপরে একটি ট্যাক্সি নিয়ে চলে আসলাম হসপিটালে। গিয়ে দেখে আরিফ আর মায়া দুজনে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে? নীলা হাতের রগ কেটে ফেলেছে। কি? সে এখন কোথায় আছে? অপারেশন থিয়েটারে। তখন একজন ডাক্তার বের হলেন। এখানে রোগীর পরিবারে কে আছে? তখন বয়স্ক সে লোক দুজন গেল তার সামনে। যে আমরা তার পরিবারের আদরের মেয়ে। দেখুন, রোগীর হাত কাটার ফলে অনেক রক্তক্ষয় হয়ে গেছে, তাই আপনারা যত দ্রুত সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমাদের কারো তো রক্তের গ্রুপ এবি প্লাস না। ডাক্তার, আমার নীলার রক্তের গ্রুপ 1, আমি রক্ত দিব। আপনি আমার থেকে রক্ত নেন। তাহলে আপনি আমার সাথে আসুন। আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। তারপর আমার থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। আর ডাক্তার আবার অপারেশন থিয়েটারে ঢুকে গেল। কিছুক্ষণ পর বের হলো। ডাক্তার, নীলার কি অবস্থা? ভালো, আর এখন তাকে বেডে শিফট করা হবে। আপনারা সেখানে দেখা করে নেবেন। ধন্যবাদ ডাক্তার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের দায়িত্ব, বাকিটা তো আল্লাহর হাতে। কিছুক্ষণ পরে নীলাকে বেডে শিফট করা হলো। একে একে সবাই দেখা করলো।
তার সাথে তখন আরিফ আর মায়াও এসে আমাকে বলল নীলা নাকি আমাকে ভিতরে ডাকছে। আমিও ভিতরে চলে গেলাম। তখনই নীলার বাবা মা বাইরে চলে গেল। আমি তার সামনে গিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। কি হলো বসো? কেন করেছেন এটা? জানো না কেন করেছি? আপনাকে আমি আগেই বলেছি আর এখনও বলছি, এটা সম্ভব না। আমার সাথে আপনার যায় না, আর আমাকে আপনার বাবা মা মেনে নেবে না। নিবে কেন? আমার কি আছে? আচ্ছা দেখি আব্বু আম্মু মেনে নেয় কিনা। তখন নীলা তার বাবাকে ডাক দিল। তার বাবা ভিতরে আসলো। আব্বু আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নিজের কিছুই নেই, নেই কোনো নিজস্ব অস্তিত্ব, তাতে কি তোমরা মেনে নেবে? মা, আমরা তোর জন্য সব করতে পারবো। তুই যখন তোর নিজের জীবনসঙ্গী নিজে খুঁজে নিছিস, তাহলে সেখানে আমরা কি বলবো? আমরা রাজি। আমি জানি তোমরা মেনে নেবে, কিন্তু হাদারামটা মেনে নিচ্ছে না। দেখুন আঙ্কেল, আমি এটা করতে পারবো না। আর নীলা আমার থেকে ভালো কাউকে পাবে। আমার আর কাউকে চাই না, শুধু তোমাকে চাই। দেখুন আমি পারবো না। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। দেখুন পাগলামি করবেন না। কেউ আমার কাছে আসবে না, আসলে এখনই আমি নিজেকে শেষ করে দেব। নাহিদ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে মেনে নাও। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বাবা, তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা যাচ্ছি, তুমি নীলাকে মেনে নাও। আঙ্কেল, আপনি কি করছেন? আপনি তো আমার গুরুজন, আর আমি এর সিদ্ধান্ত একা নিতে পারবো না। আমার ভাই এবং ভাবি আছে, তাদের সাথে আলাপ করতে হবে। তুমি ঠিকানা দাও, আমি এক্ষুনি যাব। আমি তাদেরকে ঠিকানা দিলাম, তিনি চলে গেলেন। আপনি কিন্তু এটা ঠিক করছেন না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কি আপনি আপনি করছো? তুমি করে বলো, আর আমি দেখে নেব তুমি আমাকে ভালো না বেসে কোথায় যাবে। তখন কোথা থেকে যেন আরিফ আর মায়া আসে। নাহিদ, তো নীলাকে মেনে নেওয়া দরকার। তোরা নতুন করে সবকিছু শুরু কর। অতীত ভেবে কি হবে? মনে মনে বলছি, ঠিকই তো, অতীত ভেবে কি হবে? যারা আমার কোনো কথায় বিশ্বাস করেনি, নিজের পরিবারও না, তাই তাদের কথা ভেবে আর কি হবে? কিন্তু চাইলে কি নাদিয়াকে ভুলে থাকা যাবে? আর নীলাকে আমার ভালো লাগে না তা নয়, তাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু নাদিয়ার মতো না। ঘণ্টাখানিক পরে নীলা আব্বু আম্মু আর ভাইয়া আসলো। আমি তো ভাইয়া এবং ভাবিকে দেখে অবাক। কি অবস্থা নীলা তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কি অবস্থা? নাহিদ, আমরা যাচ্ছি তোদের বিয়ে দিতে। কিন্তু ভাইয়া, আমার তো এখন পড়াশোনা শেষ হয়নি। শেষ হয়নি তো কি হয়েছে? বিয়ের পরে শেষ করবে দুজনে মিলে একসাথে। আমি আর কোনো কিছু বললাম না। আমরা তোদের বিয়ে ঠিক করেছি আগামী সোমবার, মানে মাঝখানে একদিন বাকি। ভাইয়া, এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? দরকার আছে। আমার একটা বোনের দরকার। সারাদিন বাড়িতে একা ভালো লাগে না, তাই তাড়াতাড়ি বিয়েটা হবে তোমাদের। নীলার দিকে তাকে দেখে মুচকি হাসছে। আমি আর কিছু বললাম না। সেদিন নীলাকে বাড়িতে নিয়ে আসা হয়। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে যায়। এখন রাত 10টা। আমি ছাদে দাঁড়িয়ে আছি। তখন পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। তাকে দেখে আরিফ। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? ভাবছি আমার অতীতের কথা। আর যদি আব্বু আম্মু থাকতো, তাহলে তারা কত খুশি হতো। দেখ, অতীত ভেবে লাভ নেই। তোকে ভবিষ্যৎ কি হবে এবং বর্তমান কি হবে তা নিয়ে চিন্তা করতে হবে। হুম। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও যাবি? নীলা তোর জন্য বসে আছে। হ্যাঁ। তারপর দুজনে ছাদ থেকে নেমে আসলাম। আরিফ আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তখন বিছানার দিকে তাকিয়ে দেখি নীলা ইহা বড় একটা ঘোমটা নিয়ে বসে আছে। আমি তার কাছে যাওয়ার পরে সে আমাকে সালাম করলো। আপনার উজু আছে? তাহলে আসুন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা দুজন নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে নীলা গিয়ে বসলো আবার খাটে। দেখুন, আমাদের বিয়েটা আপনার ইচ্ছাতে হয়েছে। এখন আপনি খুশি তো? কিরকম খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। বলেই এসে আমাকে জড়িয়ে ধরলো। এত আপনি আপনি করছো কেন? তুমি করে বলবে। আমি এখন তোমার বিয়ে করাবো। বলে নীলা আমাকে বিছানায় ফেলে দিল আর আমার বুকে এসে শুয়ে পড়লো। কি করছো নামো? না, মানবো না। আজ আমি তোমার জিনিস নিজের করে পেয়েছি, তাকে কি এত সহজে ছাড়ি? বলে আমার ঠোঁটটা তার আয়ত্তে করে নিল। এরকমভাবে ঠোঁট ধরেছে যেন কয়েকদিন ক্ষুধার্ত। আজ তার শিকার নিজের কাছে পেয়েছে, তাতে কি আর ছাড়ে? তারপর আস্তে আস্তে হারিয়ে যাই গভীর ভালোবাসায়। এভাবে দেখতে দেখতে 5 বছর চলে গেল। এর মধ্যে নাদিয়ার কথা প্রায় ভুলে গেছি। এর মধ্যে নীলার বাবা মা রোড দুর্ঘটনায় মারা যায়, আর তাদের ব্যবসা আমি দেখাশোনা করি। কিন্তু সেদিন নাদিয়াকে দেখার পরে আবার মনে পড়ে যায় অতীতের কথা। বর্তমানে
কথাগুলো শেষ করার পর আব্বু চলে যায়, কারণ দুলাভাই এসেছে তাই। আর আমি ছোট আব্বুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ। ছোট আব্বু, তোমাদের কালকে আব্বু আসতে বলেছে। কি সত্যি? হ্যাঁ, তোমরা সবাই আসবে। আসার সময় রায়শা মাকে নিয়ে আসবে। রায়শা ভাইয়া আর ভাবির মেয়ে, তার বয়স 3 বছর। কালকে সকালেই চলে আসবো। বলে ফোনটা কেটে দিলাম। মনে হচ্ছে অনেক খুশি হয়েছে, হবেই না কেন, কত বছর পর নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারবে। দেখতে দেখতে দিনটা চলে গেল। পরের দিন ছোট আব্বু আর তার পরিবার আসলো। আমি আর নীলা আব্বুকে গিয়ে লঞ্চ ঘাট থেকে নিয়ে আসলাম। অবশ্য আব্বু তাদের কাছে ক্ষমাও চেয়েছে। আমরা বাড়িতে চলে আসলাম। দুপুর খাবার শেষে আমি আর নীলা ঘুমিয়ে গেলাম। বিকেলে কারো চিল্লানির আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা রুমের বাইরে থেকে আসছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি একেবারে মূর্তি হয়ে দাঁড়িয়ে গেলাম। এতক্ষণে নাদিয়ার চিল্লানি আওয়াজে সবাই চলে আসলো। নীলাও আমার পাশে দাঁড়ানো। এই, আপনি এখানে আর এত জোরে চিল্লাচ্ছেন কেন? সে কোনো কথা বলছে না, যেন সে এগুলোর কিছুই শুনতে পায়নি। একদিনে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে নীলা তো আরো বেশি রেগে গেল, কিন্তু কিছু বলছে না। তখন নাদিয়া আমার পায়ে পড়ে। নাহিদ, আমাকে ক্ষমা করে দাও, আর একবার সুযোগ দাও তোমার হতে। দেখুন, আপনি আমার পা ছাড়েন। না, ছাড়বো না। বলো, আমাকে ক্ষমা করে দিছো নাকি? হ্যাঁ দিচ্ছি, এবার উঠুন। জানো নাহিদ, তোমাকে সেদিন মিথ্যা অপবাদ দেওয়ার পর থেকে একদিনও শান্তিতে থাকতে পারলাম না। প্রতি রাত তোমার জন্য কেঁদেছি। তোমাকে সেদিন রেস্টুরেন্টে দেখার পর মনে হলো তোমাকে আবার বুঝি ফিরে পেয়েছি, কিন্তু না, পাইনি, কারণ তুমি বিয়ে করে ফেলেছো। জানিস নাহিদ, নাদিয়া সেদিন তোকে ইচ্ছে করে মিথ্যা অপবাদ দেয়নি। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে হলো নাদিয়া সেদিন সে কাজ করতে বাধ্য ছিল একজনের হাতে। সে আমার আর নাদিয়ার গোসল করার ভিডিও তৈরি করে নাদিয়া বলে সে যদি তোকে বিয়ে না করে তাহলে সেই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিব। তখন নাদিয়া তোর কথা বললে সে তাকে বলে আগে তোকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। নাদিয়া সে বয়ে তোকে মিথ্যে অপবাদ দিয়েছে। তারপরও ছেলেটা তাকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু নাদিয়া রাজি হয় না, কারণ তার বিশ্বাস তুই একদিন আসবি আর নাদিয়াকে আপন করে নিবি। কিন্তু তুই তো বিয়ে করে ফেললি। ছেলেটা কে? তার মামাতো ভাই। তাকে আমি ছাড়বো না। তোর কিছু করতে হবে না, সে নিজের শাস্তি নিজে পেয়েছে। 4 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে সে পঙ্গু হয়ে গেছে। নাহিদ বাবা, আমার একটা কথা রাখবি? হ্যাঁ বলো। তুই যদি নাদিয়াকে বিয়ে করতি তাহলে মেয়েটার জীবন নষ্ট হতো না। সে তো পারলে তার জীবনসঙ্গী বেছে নিতে পারতো, কিন্তু নেই, সে তোকে ভালোবেসে বলে। এখন তুই কি করবি? আমি আব্বুর কথা শুনে নীলার দিকে তাকালাম। দেখি সে আমার দিকে নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। আরেকদিকে নীলা, যাকে কিনা বিয়ে করেছি, আরেকদিকে নাদিয়া, আমার ভালোবাসা, যার জীবন আমার হাতে, কিছু ভেবে পাচ্ছি না। তখন একটা সিগারেট ধরালাম। আমি প্রচুর টেনশনে থাকলে সিগারেট খাই, আর তা না হলে খাই না। বসে বসে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছি। তখন পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকে দেখে নীলা আর নাদিয়া। তুমি আবার সিগারেট খাচ্ছ? না, এমনি বলে দোলনা থেকে উঠে ছাদের গ্রিল ধরে দাঁড়ালাম। আমার দুপাশে তারা দুজন এসে দাঁড়ালো। নাহিদ, আমি চাই তুমি নাহিদাকে বিয়ে করো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি ঠিক বলছি, আর তাই হবে। আজ তোমাদের বিয়ে, তাই রেডি থেকো, তা না হলে তুমি আমাকে আর পাবে না। কি বলছো কি নীলা? তুমি যা বলবে তাই হবে। তারপর নাদিয়ার সাথে আমার বিয়ে হলো, আর শুরু হলো আমাদের 3 জনের ছোট্ট সংসার।